আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। ৬ রাজস্ব কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাই শহীদ দিবস উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। পতিত স্বৈরাচার অস্থিতিশীলতার অপচেষ্টায় লিপ্ত, অভিযোগ রিজভির। ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, জানালেন নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। এবং আলোচনার গতি আশানুরূপ নয় বললেন ডক্টর আলী রিয়াজ। সব বিষয় ঐক্যমত্যে বাধ্য করা যাবে না বিএনপি। কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার, এনসিপি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এর আগে এনবিআর এর আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে দ্রুত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানায় সরকার। নইলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারের এমন হুঁশিয়ারির পর জরুরি বৈঠকে বসে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি ৬ জনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত মাজহারুল হক মুহাজ্জিরের প্রতিবেদনে। এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্তের পর এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। সরকার যে কমিটি গঠন করেছে তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলেও মনে করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। এর আগে টানা প্রায় ১ মাস ধরে চলা আন্দোলনে স্থবির হয়ে পড়ে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে এনবিআর এর এই আন্দোলনে দুরভিসন্ধি আছে দাবি করে বৈঠক বাতিল করে বিদ্যমান সংকট নিরসন নিয়ে কঠোর অবস্থান নেয় সরকার। এমন পরিস্থিতিতে এনবিআর এর সব সেবা অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করে তাদের অফিসে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরি। এদিকে দুর্নীতির অভিযোগে এনবিআর এর ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে ঘুষ গ্রহণ, কর ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের। গত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা, সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে ৬ জনের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরুর কথা বলা হচ্ছে তাদের ৫ জনই এনবিআর এর চলমান শাটডাউন কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বলেও জানায় দুদক। কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক পালাবদলে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এনবিআর এর চলমান আন্দোলনের সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান সংস্থাটির ঢাকা মিশনের প্রধান ক্রিস পাপাজর্জিও। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলে অর্থনৈতিক স্থবিরতা অনেকাংশে কেটে যাবে। বিদেশি বিনিয়োগ আসলে দেশের অর্থনীতি আবারও গতিশীল হবে বলে আশা
IMF এর। Policy measures include also structural measures like the separation of policy and administration. So it is a very important question whether the authorities will be able to meet these targets. We recognize it's a difficult environment. The timing of elections is related to investment sensitivity, especially from the externals, from foreign direct investment. In other words, as this uncertainty about elections and the timing remained, then you had a pause in investment, especially from outside the country. 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মামলা বাণিজ্য রোধে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলার সংশ্লিষ্টতা না থাকলে মামলা থেকে আসামিরা খালাস পাবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 16 জুলাই আবু সাইদ দিবসকে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হলেও সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংশোধিত সিআরপিসি আইনে পুলিশের প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকলে বিচার শুরুর আগেই মামলা থেকে খালাস পাওয়ার বিধান রয়েছে। প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে মুক্ত করে দিতে পারবেন। এই আইন কার্যকর হলে মামলা বাণিজ্য এবং হয়রানি কমে আসবে বলে জানান তিনি। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আসিফ নজরুল আরো বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। এর ফলে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশনও কাজ করতে পারবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং স্থানীয় সরকার ভোটের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিতাড়িত আওয়ামী লীগের কারো বিএনপিতে জায়গা হবে না। এদিকে কুমিল্লায় প্রবাসী স্ত্রীকে ধর্ষণের সাথে আওয়ামী লীগ কর্মী জড়িত দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন। রিপোর্ট মনিল হাসানের। পুরনোদের সদস্যপদ নবায়ন ও 1 কোটি নতুন সদস্য সংগ্রহের ঘোষণা দিয়ে সারা দেশে চলছে বিএনপির ব্যাপক সাংগঠনিক কার্যক্রম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা বিএনপির এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো দুর্বৃত্ত যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এখানে বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি অভিযোগ করেন, এক এক সময় এক এক দাবি তুলে একটি মহল জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে
নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে ৩৬ দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে এর প্রস্তুতি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা নানা অপকর্ম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। আমি অবিলম্বে মুরাদনগরের এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। এদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচন, বিএনপির পরিকল্পনা সহ বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির ঘটনাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে। সমস্যার সমাধানে না গিয়ে রাজনীতিকরণের পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। দেশ নির্বাচনমুখী এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এতে ছাত্র জনতার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে। কারোর জন্য অপেক্ষা না করে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করা হবে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি জানান দিতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া পদযাত্রা দেশের ৬৪ জেলা প্রদক্ষিণ করে রাজধানীতে এসে শেষ হবে। ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে সরকারের সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। বলেন, আন্দোলনের সময়ে শেখ হাসিনার পদত্যাগের ১ দফা ঘোষণা হয়েছিল যেদিন, সেই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। আশা করব সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী ৫ আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে, সকল দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী, যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। এনসিপি ৫ আগস্টে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জানিয়ে নাহিদ ইসলাম ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আলোচনার গতি আশানুরূপ নয় স্বীকার করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে ঘোষণা দেওয়া হয়েছিল তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিএনপি বলছে, যেসব বিষয়ে এরই মধ্যে ঐকমত্য হয়েছে তা দিয়েই জুলাই সনদ করা যায়। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ সম্ভাবনা কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ৭ম দিনের আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাবো না। তবে এটা আমি বলতে পারি যে আমরা অবশ্যই জুলাই মাসের মধ্যেই
এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। এক ব্যক্তি জীবনে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে। তবে আনুপাতিক হারে নির্বাচন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান পদে না থাকা, জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না। প্রথম বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সব বিষয়ে একমত হতে বাধ্য করা হয় তা ঠিক হবে না। জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা, তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে, আর জুলাই সনদ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সূচনা। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অভিযোগ, কোন কোন দল প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উচ্চ কক্ষ যদি আনুপাতিক হারে হয়, তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামতটা আসবে, সেই বিবেচনায় আমরা একমত হতে পারি, কিন্তু সেটা পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে, শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে থাকা জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সংস্কার হতে হবে জাতীয় স্বার্থে। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। এটা জাতির স্বার্থে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন, কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি। 2 জুলাই বুধবার আবারও বসবে ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক। দুটো বিষয় নির্ধারণ করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে ঘটনার মূল আসামি গণধুলার শিকার ফজর আলীকে আদালতে আনা হয়নি, তবে ঘটনায় জড়িত অপর 4 জনকে আদালতে আনা হয়। এদিকে ধর্ষণের শিকার নারী জানান, ধারের 50,000 টাকা দিতে না পারায় তার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। এর আগে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্য ও চিত্র নিয়ে এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে গত বৃহস্পতিবার বেড়াতে এসেছিলেন এক দুবাই প্রবাসীর স্ত্রী। পূজার আনুষ্ঠানিকতা শেষে রাত 11টার পর সনাতনী ওই নারীর বাবা মা বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত ফজর আলী বাড়িতে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন। তার চিৎকারে বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। পরে ফজর আলীকে ধরে মারধর করেন উত্তেজিতরা। কেউ কেউ ওই সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরবর্তীতে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। পরদিন শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। আসামিদের ধরতে শুরু হয় অভিযান। এ সময় ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত সুমন, রমজান, আরিফ ও অনিককে কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। আর স্থানীয়দের গণধুলাইয়ের শিকার ফজর আলী আত্মগোপনে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, মূল আসামি ফজর আলী একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যারা নির্যাতন করছে তাদের মধ্যে আমরা 4 জন গ্রেফতার করেছি এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। জনৈক ফজর আলী তাকে দরজা খুলতে বলে সে দরজা না খুললে সে দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে ধার সহিত। ভুক্তভোগী নারী জানান, ফজর আলীর সাথে টাকা ধার দেনার সম্পর্ক ছিল তার। বৃহস্পতিবার পাওনা টাকা আদায় এসেছিলেন ফজর। ওই সূত্রেই বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত। ফজর আলীর সাথে সম্পর্ক ছিল, মানে টাকা আনছিলাম। কত টাকা আনছিলেন? 50,000 টাকা ধার আনছি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত এই মামলার বিচার কাজ শেষ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে।
আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনারা বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। শুধু এটুকু জানা, এ ঘটনায় স্থানীয় হাসপাতালে গণপিটুনিতে আহত মূল আসামি ফজর আলীর চিকিৎসা চলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। দুদক কর্মকর্তা পরিচয় এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছে 1 লাখ টাকা ঘুষ দাবি করা প্রতারক চক্রের 4 জনকে আটক করেছে কমিশন। সংস্থাটি জানায় দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। এর সাথে কমিশনের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। এখান থেকে বের করে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। এটা নিয়ে কমিশনে দুদকের ক্লিয়ারেন্স দিতে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে 1 লাখ টাকা দাবি করা হয়। যে অডিও হাসনাত আব্দুল্লাহ পোস্ট করলে সমালোচনার মুখে পড়ে দুদক। ওই ঘটনার অনুসন্ধানে নেমে রাজধানী থেকে 4 জনকে আটক করেছে কমিশন। আটককৃতরা জানান তারা একটি গ্রুপে কাজ করেন, তবে মূল হোতা আটক হয়নি। আমি আসলে ওরকম ভাবে করিই নাই, আরমানে করে, আজমিরে করে, ওরা আমার অফিসে আসে। এত পরিচয় সাংবাদিক পরিচয় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আমি আমার কোনো কারণ নেই, আমি সাংবাদিক পরিচয় দিই নাই। এটা সোহাগ দিচ্ছে, যে সোহাগ, এটা ডিজে সোহাগ বলে আর কি ধরছে। ওই যে ওদের সাথে টাচে পাইছে, এই জন্য। কত টাকা পাইছেন এখন? আমার কাছে কোনো টাকা নাই এবং আমি পাই নাই। ক্যামেরা সোহাগের, ওই যে ডিজে সোহাগ। এটার সাথে কোনো কিছু জড়িত না। আমরা ডাইকে নিয়ে কমিশনের কর্মকর্তারা জানান দুদকে মামলার কথা বলে প্রথমে ফোন করা হয় টার্গেট ব্যক্তিদের। এরপর সাংবাদিক সেজে তা সমঝোতার চেষ্টা করেন। পেশাদার সাংবাদিকদের মতো ক্যামেরা, মাইক্রোফোন, ভিজিটিং কার্ড সহ সবকিছু আছে তাদের কাছে, যেগুলো জব্দ করেছে দুদক। দেখেন একটা বোমা মেশিন, এটা কিন্তু খালি। সে যখন এই প্রতারক চক্র যখন যেই টিভির কার্ড ব্যবহার করতে হয় সেখানে ওই স্টিকার বসিয়ে দাঁড় করে যায়। দুদকের ভেতর থেকে তথ্য না দিলে টার্গেট ব্যক্তিদের কিভাবে প্রতারকরা ফোন করছে এমন প্রশ্নে দুদক মহাপরিচালক জানান তাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এটা তারা প্রফেশনাল পথ প্রতারক, তারা 300 জায়গায় ফোন করলো, যদি 3টাও যদি তারা প্রতারণা করতে সক্ষম হয়, মামলা তদন্তকালে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার নাম উঠে আসে, তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তা সেজে প্রতারণার সময় এর আগেও এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে বের হয়ে ফের একই কাজে জড়িয়ে পড়ে তারা। আশ্চর্য হবেন, এই প্রথম যে 3 জন আছে, মোহাম্মদ সেলিম, এই কিন্তু ওই মামলাগুলোতেও কিন্তু আসামি ছিল এবং জামিনে বের হয়ে এসে সে কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে বারবার তারা কিভাবে জামিন পাচ্ছেন সে বিষয়ে কথা বলেন দুদকের মহাপরিচালক। বিজ্ঞ আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত প্রদান করবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমরা AJFB এর 18 বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল AJFB অ্যাওয়ার্ড 2025। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর আজীবন সম্মাননা দেওয়া হয় চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিনেতা আলী রাজকে। বিশেষ সম্মাননা লাভ করেন টেলিভিশন ব্যক্তিত্ব ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন ATN বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের প্রধান তাশিক আহমেদ। এছাড়া সংবাদ উপস্থাপনায় পুরস্কার পান ATN বাংলার জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ভাবনা আহমেদ এবং ফাতিহা সাফি। নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পান শারমিন সুলতানা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, চিত্রনায়ক DA তায়েব, চিত্রনায়ক নীরব হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক শাওন আশরাফ সহ অনেকে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ATN বাংলা। গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি মজবুত করতে আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিমকোর উদ্যোগে সুপ্রিম কোর্ট এবং UNDPর যৌথ অংশীদারিত্বে আয়োজিত স্ট্যান্ডিং ইনিশিয়েটিভ জার্নালিজম ফর রিপোর্টার্স শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
তথ্য ও সম্প্রচার সচিব মাহমুদা ফারহানা। আইন, বিচার, মানবাধিকার এবং সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF এর সদস্যদের জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভুইয়া। পৃথক জুডিশিয়াল সচিবালয় গঠন, জুডিশিয়াল কাউন্সিলর পুনরায় কার্যকরণ এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন পাস সহ প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন তিনি। এবার খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই লক্ষ্যে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে আফাইদা ঋতুপর্ণারা। ইয়াঙ্গুনে খেলার প্রথমার্ধে বাংলাদেশ 5-0 ব্যবধানে এগিয়ে ছিল, 2টি গোল করেন তহুরা খাতুন। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। 59 মিনিটে আত্মঘাতী গোলে 6-0 এগিয়ে যায় বাংলাদেশ। 74 মিনিটে ব্যবধানে 7-0 করে বদলি নামা মিডফিল্ডার মুনকি আক্তার। সি গ্রুপের অন্য ম্যাচে মায়ানমার 8-0 ব্যবধানে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। গ্রুপ সেরা দল সুযোগ পাবে এশিয়ান কাপ খেলার। বাছাইয়ের 8 গ্রুপের সেরা দল খেলবে মূল পর্বে। অবকাঠামোগত উন্নয়ন করা গেলে বরিশাল বিপিএল এর খেলার আয়োজন করা যেতে পারে বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনকালে বরিশালে একথা বলেন বুলবুল। তাছাড়া 10 বছরের বেশি সময় ধরে বরিশাল লীগ না হওয়াকে দুঃখজনক বলে জানান বুলবুল। বরিশাল সংবাদদাতা হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। 2024 ও 25 সালে টানা দুবার বিপিএল চ্যাম্পিয়ন হলেও কখনোই বরিশালে ম্যাচ আয়োজন করা যায়নি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরিশালে এলে ম্যাচ আয়োজনের দাবি আবার ওঠে। ফরচুন বরিশাল কিন্তু দুবার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি, বরিশালের টিম। তো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা, কেননা এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ফেসিলিটি নিয়ে ফাস্ট ট্র্যাক কাজ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চিন্তা করে দেখব। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি অনুষ্ঠানে বরিশালে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল ও পেসার হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 10 বছরের বেশি সময় বরিশালে ক্রিকেট লিগ না হওয়াটাকে দুঃখজনক বলেন বুলবুল। তিনি জানান এখন থেকে রেগুলার লিগ আয়োজনের চেষ্টা করা হবে। আমার প্রশ্ন কেন হয়নি, কেন এটা তদারকি করা হয়নি, বা কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1,500 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায়। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার, কোচ কিংবা সংগঠক তুলে আনার জন্য কানেক্ট অ্যান্ড গো নামের প্রজেক্ট হাতে নিয়েছে বিসিবি। তা সফল করার জন্য সবার সহযোগিতা চাইলেন বাংলাদেশের অভিষেক টেস্টেড সেঞ্চুরিয়ান। আমাদের বিসিবি আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি যেটা নাম দিয়েছি, তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করব সব জায়গায়, সেখান থেকে প্লেয়ার তুলে আনবো, কোচ তুলে আনবো, সংগঠক তৈরি করে আনবো। সেটা আমাদের বড় একটা প্ল্যানের একটা অংশ। আগামী সেপ্টেম্বর মাসে বরিশাল স্টেডিয়ামের উন্নয়নের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। 6 রাজস্ব কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই শহীদ দিবস। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। পতিত স্বৈরাচার অস্থিতিশীলতার অপচেষ্টায় লিপ্ত, অভিযোগ রিজভির। 23 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ জানালেন নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। এবং আলোচনার গতি আশা অনুরূপ নয় বললেন ডক্টর আলী রিয়াজ। সব বিষয় ঐক্যমত্যে বাধ্য করা যাবে না বিএনপি। কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার এনসিপি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।